বেশ, কিন্তু সেই কারণ যদি অবান্তর হয় তখন মা তোমায় নতুন করে শাসন করবে। দেখো, তখন আমি দেখব না তুমি রকস্টার, তোমার কত শুভকাঙ্ক্ষী। কী হলো কে জানে, পর্নোর তারা দেখিয়ে কোথাও যাওয়ার কথা বলতে গিয়েও বলল না। বাধ্য ছেলেটির মতো নিঃশব্দে মার পিছু পিছু চলল। 2 বছরের বাচ্চারা আঙুল আঁকড়ে ধরলে যেমন নির্বিঘ্নে পাশাপাশি চলতে শুরু করে নীরবে, আম্মু, আব্বু, দাদু, বড় মা, বড় আব্বু, বাড়ির প্রতিটি সদস্য, এমনকি রামশা, আদিফ আসলামের সাথেও ভাব বিনিময় করে এলো সুখ। বহুদিন পর নিজের পরিবারের কাছে ফিরে মনটা ভীষণ ফুরফুরে। তোফার কাছে গিয়ে কিছুক্ষণ থাকলো। রমণী লজ্জায় মুখ লাল করে রেখেছে। শুনেছে আজকাল রুম থেকে বের হতে চায় না সহজে। সুখ জানতে চায়, মনের মানুষকে নিজের করে পাওয়ার আনন্দে এখন থেকেই পরিবার থেকে দূরে সরে যেতে চাইছো? বাহবা দিয়ে হাত তালি দিল সে। তোফা হতাশ হয়ে তাকায়, দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মজা নেই ইচ্ছে মতো, সময় এখন তোদের। রফিতা এভরাত চলে এসেছে বিয়েতে যোগ দিতে। সুখ আরও কিছুক্ষণ সবার মাঝে কাটিয়ে রুমে ফিরে আসে। ডোর লক করে পিছু ঘুরতেই শিরদাঁড়া সোজা করে থ মেরে দাঁড়িয়ে গেল। বর্ণ সবে শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়েছে। কোমরে তোয়ালে পেঁচানো, পেটানো অর্ধনগ্ন সুদেহ বিন্দু বিন্দু পানিতে চকচকে। অন্য একটা টাওয়াল জড়িয়ে মাথার চুল মুছতে মুছতে সুখের দিকে দৃষ্টিপাত করলো ঝট করে। মেয়েটা তড়িৎ পিছু ঘুরে গেল চোখে হাত রেখে। ছি ছি, এখনই যে কেন আসতে হলো তাকে? চোখ থেকে হাত সরালো না। এক হাতে চোখ ঢেকে অপর হাতে হাতরাতে ধীর পায়ে ডোরের কাছাকাছি গেল সে। লক খুলতে চোখের উপর রাখা আঙুল ফাঁক করে তাকাতে দ্বিতীয় ঝটকাটা খেলো। দরজায় হেলান দিয়েছে আছে বর্ণ। চোখাচোখি হলেই ভ্রু নাচালো। সুখ অচিরে এক কদম পিছিয়ে গিয়ে পুনরায় 2 হাতে চোখ ঢাকে। অল্প সময়ে এখানে কিভাবে চলে এলো মানুষটা? জিন্নাকে? বর্ণ কাছে এসে ক্ষণকাল চুপ করে বউ ফুলকে নির্লজ্জ দৃষ্টিতে অপরনিজ পরক করে এক ঝটকায় চোখ থেকে জোরপূর্বক হাত সরিয়ে দিল। এরপর বলল ধূর্ত হেসে, 2 দিন আগেও ঠিক এভাবেই সাবা নিয়ে বেরিয়েছিলাম বেড থেকে। তখন ঘুমের ভান ধরে 2 চোখ আমার রূপ যৌবন গিলে খাচ্ছিল। শিওর চোখ দুটোর মালিক তুই ছিলি না? গলা শুকিয়ে এলো সুখের। এটাও দেখে ফেলেছে বেহায়া। তে পিএইচডি করা লোকটা। দুদিকে ঘন ঘন মাথা ঝাঁকে পিছিয়ে যেতে লাগে সে। ভালো কি দূর থেকেই বেসেছিলি? কাছাকাছি এসে আদর ভাগাভাগি করার কথা কল্পনাও করিসনি কখনো। দুনিয়ার সবাইকে পিছনে ফেলে শুধু তোর হাতটাই ধরেছি জানেমান, অথচ ছুঁতে গেলে এই কাঁপাকাঁপি। এমন বউ তো আমি চাইনি। কথার ফাঁকে বর্ণ ধীরে 1 পা 2 পা ফেলে কাছে আসছে। সুখ তত দূরে যাচ্ছে। একসময় ড্রেসিং টেবিলে গিয়ে আটকে গেল। পেছানোর কোনো পথ অবশিষ্ট নেই আর। 2 হাত জামা খামছে, দম বন্ধ করে দাঁড়িয়ে যায় সুখ। হৃদস্পন্দন ছুটছে। লজ্জায় জড়তায় কানের পর্দা ঝাঝা করে ওঠে বোধহয়। বর্ণ চুলে হাত ঝাঁকাতেই মুখে ঝিরিঝিরি পানির ছিটা এসে হামলে পড়ে সুখের। অচিরে এই মেয়েটা চোখ বুজে নেয় আবেশে। তা দেখে বর্ণ ঠোঁট কামড়ে মোহিত চোখে চেয়ে রইল অপলক। আলগোছে সুখের দুপাশের ড্রেসিং টেবিলে হাত রেখে ঝুঁকে গেল মুখোমুখি। চোখের পাপড়িগুলোও কাঁপছে সুখের। শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছে ক্রমশ। সন্তপর্ণে মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে বর্ণ সম্মোহনী সরে রাখল। বউ, সুখের চারপাশ থমকে গেছে। তেষ্টা পেয়েছে প্রচণ্ড। জ্ঞান হারিয়ে লুটিয়ে পূর্বে মনোভাব। তখনই পুনরায় বর্ণর কণ্ঠ গিয়ে কর্ণকোহরে পৌঁছয়। এই বউ ফুল। অবচেতন মনেই সুখ সাড়া দেয় এবার। বর্ণর ঠোঁট দুটো তার কান ছুঁয়ে দিল এবার। ফিসফিসিয়ে বলল, বোধ হয়। আমার কেমন কেমন ফিলিংস হচ্ছে, কেমন কেমন। এরপর আর কিছু মনে নেই সুখের। দোলনায় পা তুলে 2 হাতে হাঁটু জড়িয়ে চেঁচিয়ে অন্য মানুষকে বসা। মন খারাপি দূর করতে আজ শাড়ি পরেছিল সে। শাড়ির লম্বা আঁচলখানা মেঝেতে লোটোপটি খাচ্ছে। সে কি ফুল করেছে ও বাড়ি ছেড়ে এসে? নিশ্চয়ই না। কেন পড়ে থাকবে ওখানে? লোকটার চোখে না ছিল তার জন্য মায়া, না ভালোবাসা, আর না ভালো লাগা। এরপরেও সে নিজের আত্মতুষ্টি এবং ওই মানুষগুলোর মনে নিজের একটা অবস্থান তৈরি করতে থেকেছিল। কিন্তু সে ব্যর্থ। জেসি উঠে আনমনে জানলার গ্রিল ধরে দাঁড়ায়। আচ্ছা, জেসিকে বাড়িতে কোথাও না পেয়ে ডক্টর মেহরাব শাহরিয়ারের কি একটু খারাপ লাগা কাজ করবে না? তখন ওনার প্রতিক্রিয়া কেমন হবে? হঠাৎ জানতে ইচ্ছে করলো জেসির। সেই সময় চিসান এলো দরজার কাছে।
বনু আসিস? জেসির ঠোঁটে হাসি ফুটল। দরজা মেলে জিসানকে এক হাতে জড়িয়ে ধরে প্রফুল্ল মনে ভাইয়া কি এনেছো দেখি। স্বেচ্ছায় ভাইয়ার হাতের প্যাকেট নিজের দখলে এনে বলল উচ্ছ্বাসিত মুখে। ও আমার ফেভারিট আইসক্রিম, এতগুলো, লাভ ইউ, অনলি ফর ইউ। জেসিকে আগলে রেখে জিসান রুম থেকে বেরোতে বেরোতে জানতে চাইল। মন খারাপ? ছোট ছোট চোখে ভাইয়ার দিকে মুখ তুলে তাকিয়ে সে বলল, মন খারাপ? তুমি আজ পর্যন্ত দেখেছো জিসান সরোয়ারের একমাত্র বোন জেসিকা সিদ্রাত কখনো মন খারাপ করে বসে থেকেছে? রাইট, কিন্তু এটা মানতে হবে যে জেসিকা সিদ্রাত এখন শুধু জিসানের বোন নয়, কারো ঘরের ঘরণীয় হয়, যাকে 3 দিন আগে ছেড়ে চলে এসেছে সে। মনে পড়েছে ও বাড়ির কথা? জেসি ঠোঁট উল্টে পাল্টে চায়। আম সরি ভাইয়া, আমি তো নির্লজ্জের মতো লাফিয়েছিলাম এই বিয়েতে। ভুল করেছি দেখে তোমার উচিত ছিল আমাকে শাসন করা। মাথায় ঠোঁট রেখে ছোট বাচ্চাকে ট্রিট করার মতো আদর দিয়ে জিসান বলল, যা হবার তা হয়ে গেছে, এখন মন খারাপ করে না বাচ্চা। দেখিস যে আসবে তোকে নিয়ে যেতে। এমন কিছুই হবে না, উনি তো আমাকে পছন্দই করেন না। জেসি বিড়বিড় করল। পিট পিট করে চোখ মেলে সুখা আশেপাশে নজর হাঁটিয়ে শিওরে আম্মু আর পরিবারের অধিকাংশ সদস্যের চিন্তিত মুখশ্রী দেখতে পেল। জ্ঞান ফিরেছে মা, এখন কেমন লাগছে? মাথা ঘুরছে? উঠে বসে কপালে হাত রেখে মাথা ঝাঁকায় সুখ, বোঝায় সে ঠিক আছে এখন। তামির সাহেব বর্ণর অপর করছে উঠলেন। কি হয়েছে আমার আম্মুর? তুই কি অনিষ্ট করেছিস ওর সাথে? বর্ণ বেডের কিনারে দাঁড়িয়ে গভীর মনোযোগে সে কবে থেকে সুখের দিকে চেয়ে তামির সাহেবের কথায় নজর স্থির রেখে বলল গম্ভীর স্বরে, সেটা তোমার আম্মুই ভালো এক্সপ্লেন করতে পারবে। আজকাল হাঁটু জড়িয়ে মুখ লটকে বসে আছে সুখ। নিঃশ্বাসটাও ছাড়ছে আস্তে ধীরে, যেন শব্দ না ছড়িয়ে পড়ে আশেপাশে। বর্ণর নজর তীক্ষ্ণ, কাউজ থেকে নিচ ঠোঁট কামড়ে সুখকে পরখ করতে ব্যস্ত। আকস্মাৎ উঠে এসে হুটহাট সুখের মুখোমুখি ঝুঁকে বলল হেসে, এতদিন নিজের কাছে রেখে এই শিক্ষা দিয়েছি তোকে? ইউ আর ব্যাড স্টুডেন্ট, ফুল। আই এম ফিলিং অ্যাশেমড অফ মাই সেলফ। এত এত ক্লাস সব বৃথা প্রমাণ করে দিলি এক নিমিষেই। তোকে তো এবার শাস্তি পেতেই হবে। বউ, বল কি শাস্তি দেয়া যায়? মুখোন্নত্র ঘুরিয়ে আর চোখে চাই সুখ। এতে তার কি দোষ? ভোর থেকে প্রচুর মাথা ঘুরছিল, তার উপর বর্ণ কাছাকাছি আসে আর হৃদস্পন্দনের বেগ, শরীরের অস্বাভাবিক কাঁপুনিতে মস্তিষ্ক মাত্রাতিরিক্ত চাপ সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। নয়তো এতদিন এই বেপরোয়াটাকে দিব্যি সামলেছে না। ভাবতেই স্থান ভুলে লজ্জায় কুঁকড়ে গেল সে। পরক্ষণেই সম্ভিত ফিরতেই মুখটা আগের মতো দুঃখী দুঃখী করে সভাষায় জানতে চাইল। কি শাস্তি? সরু চোখে বর্ণ সুখের গতিবিধি লক্ষ্য করছিল। ফুল কিভাবে লজ্জায় নুয়ে পড়ে, পরে আবার যে মুখের ভাবাবেগ পাল্টেছে তার নজর এড়ায়নি। কি ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, খিস খিস মি নাও। চোখ পাকিয়ে পাথর বনে তরিতে মাথা পিছিয়ে নিয়ে বেডের হেডবোর্ডে ঠেসে গেল সুখ। বোঝায় আমি পারবো না, এটা আপনার কাজ। সঙ্গে সঙ্গে ঝুঁকে গেল বর্ণ। সুখের কোমরের পাশাপাশি বেডে হাত রেখে এক হাঁটু ভেঙে তার একদম নিকটে চলে এলো। দূরত্ব খুব বেশি বাকি নেই আর। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে সুখ দম আটকে ঢুক গিলল। আশফিয়ান বর্ণর নিঃশ্বাস আটকে পড়ছিল মুখে। বর্ণ বলল, ওহ, সব সময় আমি আদর করব আর তুই বারবার চুপচাপ ভোগ করবি, ফিডব্যাক দিবি না? আনগ্রেটফুল। বলা শেষে অধর পাপড়ি জোড়া সুখের অধর ছুঁয়েছে। সজোরে চোখ খিসে বর্ণর চুল খামচে ধরে মেয়েটা। এতে বর্ণ থামল না, বরং দ্বিগুণ বেপরোয়া হলো। অতঃপর দীর্ঘ এক চুম্বন শেষে বৃদ্ধাঙ্গুলিতে ঠোঁট মুছে বলল, এবার রিটার্ন কর আমার কেস। সুখের দিকে গাল রেখে অন্যদিকে এমনভাবে রোবটিক ম্যান হয়ে চেয়ে রইল, দেখে মনে হলো এখানে সুখের অস্তিত্ব সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সুখ হাঁসফাঁস করে হাতে হাত ঘষিয়ে ড্যাব ড্যাব করে নজর তুলে যতক্ষণ নিজের চা পাওয়ায় পরিণত না হচ্ছে ততক্ষণ অসভ্য পুরুষটা 1 ইঞ্চিও নড়বে না। এই কদিনে সেটা বেশ ভালোই আয়ত্ত করেছে সুখ। মুখটা বাড়িয়ে এনে টুপ করে বর্ণর গালের ঠোঁট ছুঁয়ে সরে গেল সে। চোখ খিচে নিতে পৌরশালী কণ্ঠটি কর্ণকুহরে পৌঁছে গেল। হয়নি, আই ওয়ান্ট লিপ লক। সুখের দিকে নাচিয়ে বর্ণ আওড়ালো বাক্যটি। নিজের এক কথায় সে স্থির সুখ উকি দেওয়ার মতো একবার বর্ণর মুখাবয়ব দেখার চেষ্টা করে। মুখটা ফ্যাকাশে, একটু আগের মতো জ্ঞান হারিয়ে ফেললে ভালো লাগতো, কিন্তু হারাচ্ছে না তো।
উপায়ান্তর না পেয়ে কাপা হাতটা বাড়িয়ে ধীরে বর্ণর কলার চেপে নিচের দিকে ঘুরিয়ে অপর হাতে কলা পেঁচিয়ে চোখ বুঝে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। এই যাত্রায় আশফিয়ান বর্ণ সকল দূরত্ব ঘুচিয়ে সুখ সমেত ঢলে পড়ল বেড়ে। আশফিয়ান বর্ণর ভাষায় অল্প আদর ভাগাভাগিতে মত্ত হলো দুটো অস্তিত্ব। আর সাক্ষী হিসেবে নির্লজ্জের মতো স্থির চেয়ে রইল চার দেয়াল। এক মুহূর্তের জন্য ঘরে চলে গিয়েছিল দুজন। সুখের হঠাৎ মনে পড়ল খানিক পর মাহিরের পরিবার আসবে, সেখানে তাকে থাকতে বলা হয়েছে। সুখ ছটফট শুরু করে ছাড়া পেতে, কিন্তু পুরুষালী বাঁধন থেকে মুক্তি পাওয়ার শক্তি নেই। ফুলের এই নরচর বর্ণকে বড্ড বিরক্তি এনে দিচ্ছে। মুখ তুলে চোখ রাঙিয়ে তাকায় সে। হোয়াটস রং উইথ ইউ? দেখছিস না আমি ব্যস্ত? তোফার বিয়ের আয়োজন চলছে পুরোদমে। হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে কেবল। এরই মাঝে মাহিরের সাথে কথা হয়েছে মাত্র একবার। তোফার বিয়ের আয়োজন চলছে পুরোদমে। হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে কেবল। এরই মাঝে মাহিরের সাথে কথা হয়েছে মাত্র একবার, তাও বেশি নয়, স্বাভাবিক দুই একটা কথা আদান প্রদান, যেখানে বেশিরভাগ সময় তোফা নীরব শ্রোতার ভূমিকা পালন করেছে। কাজিনগুলো এবারে বড্ড নিষ্ঠুরতা করছে, তোফাকে ফোনের কাছে আসতেই দিচ্ছে না। ইতিমধ্যে মাহিরের 30 কল প্রবেশ করেছে। প্রতিটি কলই কাজিনের কেউ না কেউ রিসিভ করেছে। মাহির লজ্জায় তোফার সাথে একটু কথা বলার আবদার রাখতে পারে না। শালিকাদের দুষ্ট ইঙ্গিতপূর্ণ কথার নিচে পিষ্ট হয়ে মাত্রই শপিং থেকে ফিরছে। আসার পর থেকে ইবরাত লক্ষ্য করছে তোফা বারবার বুকে গলায় হাত মেজে লম্বা শ্বাস ছেড়ে কেমন অদ্ভুত হাঁসফাঁস করছে। ইবরাত বলল, আপু, জিজুকে একটা পলক দেখে বুক চিনচিন ব্যথা অনুভব করছো নাকি? তোফা প্রস্তুত হেসে গোসল করার বাহানা দেখিয়ে রুমে চলে গেল। তার যাওয়ার পানি চেয়ে রয় বাকিরা। রশিতা কাজ ঝাঁকিয়ে বলল। রুমে প্রবেশ করে প্রথমে ঢকঢক পানি গিলল তোফা। আয়নের সামনে নিজেকে পরখ করে লজ্জায় মুখটা নুইয়ে নেয় একসময়। মলে তখন গরম লাগছিল প্রচণ্ড। একাই ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছেটা দিয়ে বের হলো তোফা। জানা ছিল না শুরু থেকেই মাহিরের নজর তার উপর। ওয়াশরুমের দরজা খুলতেই হঠাৎ মাহিরের আগমন ঘটে। এরপর কিছু বুঝে ওঠার আগেই লোকটা এসে তাকে জড়িয়ে ধরল। তারপর কপালে কপাল টোকা দিয়ে কানে কানে বলল, বোনেদের সাথে মিলে আমাকে হেনস্থা করতে বেশ মজা পাচ্ছ না? মনে রেখো, বিয়েতে বেশি দেরি নেই। সেদিন সময় কিন্তু আমার পক্ষে থাকবে। আমার মানে বুঝতে পারছো কিছু? পরপরই হতভম্ব তুফার কপালে আলতো আঙুলে ঠেলে হেসে বেরিয়ে গেল। সে তো চোখের আড়াল হয়ে গিয়েছিল তখন, কিন্তু তুফাকে দিয়ে গেছে এক ধুকপুক আর পানির পিপাসা। বুকে হাত চেপে শ্বাস ছাড়ে তুফা। সুখকে অনেকদিন পর কাছে পেয়ে বাচ্চাদের মতো ছোড়ো ছোড়ো কেঁদে দেওয়ার রুবায়াতের মুখশ্রীটা চোখের তারায় ভাসতেই অন্যমনস্ক হলো হঠাৎ। আজকের এই দিনে তার বাবা মা যদি পাশে থাকতো, বিদায় বেলায় বুকের মানিককে অন্য ঘরে পাঠাতে বা বাকি মায়েদের মতো খুব কাঁদতো নিশ্চয়ই। এখন কে কাঁদবে তার জন্য? রুম জুড়ে চেসের শূন্যতা অনুভব করছে মেহের। কেন যেন সে আশে থাকে চেসে এখনই রুমে আসবে। তাকে কাজে ব্যস্ত দেখে মুখ পাকিয়ে বেডে বসে নিজে নিজে পরোক্ষভাবে উস্কানিমূলক বার্তা ছুড়ে বিড়বিড় করে তাকে নামিয়ে দিবে। বিনিময়ে সে কিছু বললেই মুখে মুখে তর্ক শুরু করবে। কিন্তু এসব কিছুই হয় না। মেয়েটা একবারও আগের মতো আসে না। তবে ঘুমের ঘোরে স্বপ্নে ঠিকই এসে রোজ জিজ্ঞেস করে যায়, এই যে মিস্টার অ্যারোগেন্ট, আমাকে ছাড়া নিশ্চয়ই বিন্দাস আছেন। মিস করার মতো ভুলটা করছেন না তো? সাবধান। এমন আরও কত কথা। কিন্তু মেহরাব জবাব দিতে চোখ খুলতেই দেখে চেসি কোথাও নেই। মাত্র যা দেখেছে শুধু শুনেছে তার নিশোকে ভ্রম। আজও তাই হলো। মাঝরাতে ঘুম ভেঙে গেল মেহরাবের। পাশে জেসি নামের ইডিয়ট মেয়েটা না থাকায় খালি খালি লাগছে। অযথাই বিরক্তিকর ঠেকছে সব কিছু। এক গ্লাস পানি পান করে উঠে ছাদে চলে এলো সে। এক একটা সিঁড়ি চাপিয়ে ছাদে পা রাখতেই থেমে গেল আবার। আপু এখানে। মায়েরা দোলনায় বসে। এরা আরামে ঘুমিয়ে আছে তার কোলে। মেয়ের মাথায় হাত বুলিয়ে ক্ষণে ক্ষণে চুমো আঁকছে সে, অথবা কখনো কখনো দূর আকাশের দিকে সে চাপা দীর্ঘশ্বাস ছাড়ছে। গত কয়েকদিন আগে এক বিদেশি নিয়ে এসেছিল 6 বছরের এক বাচ্চার হাত ধরে জোসেফের খোঁজে। নিজেকে জোসেফের ওয়াইফ দাবি করছিল রমণী, তবে জোসেফকে অন্য এক বিদেশি নামে সম্বোধন করছিল। মায়ের আর এত খেয়াল নেই, কিন্তু হাজব্যান্ড বলে যে ছবি রমণীটি দেখিয়েছে তাতে জোসেফই ছিল। ছবিতে তারা পরস্পরকে কত গভীরভাবেই না আঁকড়ে ধরেছিল। ঠিক মায়েরার কাছে এলে যেভাবে ধরতো জোসেফ, তখন মনে হতো এই মানুষটির মতো কেউ ভালোবাসতে পারবে না তাকে।
জীবনসঙ্গী হিসেবে সে সঠিক মানুষই নির্বাচন করেছে, অথচ ভাগ্য কত নিদারুণভাবেই না তার ভাবনা ভুল প্রমাণিত করে দিল। হায়, মানুষ কত নিখুঁত অভিনেতা। আচ্ছা, সে যে এতগুলো মেয়ের সাথে এমন নিকৃষ্ট ছেলে খেলা করলো, পরিশেষে এতে তার কী লাভ হলো? ভেতর থেকে অস্বস্তিদায়ক হাহাকার মিশ্রিত দীর্ঘশ্বাস ব্যতীত অন্য কোনো জবাব পেল না মায়েরা। পিছু থেকে সে সময় ডাক ভেসে আসে। আপু ঘুমোনি? বলার ফাঁকে দোলনায় ধাক্কা দিল মেহরাব। অদূর থেকে আপুর চোখের ছলছলে জল প্রত্যক্ষ করেছে সে। এখন তার উদ্দেশ্য আপুকে হাসানো। মায়েরা সত্যিই হেসে ফেলল। এক হাতে মীরাব ও অপর হাতে দোলনার শিকল ধরে বলল হেসে, কি বাচ্চামো করছিস ভাই, পড়ে যাব তো। মেহরাব ঘুরে এসে বোনের পাশে বসে আস্তে আস্তে দুলে দুলে বলল, যতদিন তোর ভাই বেঁচে আছে, পড়ে যাওয়ার আগেই বারবার আগলে নেবে ততদিন। আমি জানি সেটা। একটু নীরবতা। এরপর মায়েরা বলল ধীর গলায়, জেসিকেও তার ভাই নিজের চেয়ে বেশি ভালোবাসে। এতে আমার কি? ভাইয়ের কাছে সে তোকে পছন্দ করে চেয়ে বসেছিল। সো হোয়াট? এমন নির্লজ্জ পৃথিবীতে আছে জানতাম না। হঠাৎ হাসি পেলেও মায়েরা হাসলো না, বলল, নিয়তিতে এটাই হয়তো হওয়ার ছিল। এরপর পুনরায় বলে, ওকে মনে পড়ছে না তোর? আমার তো খুব পড়ছে। আর চোখে ভাইকে দেখে মায়েরা। সে ঢের বুঝতে পারে যে সে শুধু মেহরাবের মনে পড়ছে না, মনে পড়ছে। তবে স্বীকার করতে নারাজ। মেহরাবের প্রত্যুত্তর না পেয়ে মায়েরা আবার বলল, জেসি নেই আজ 9 দিন। জিসান ল্যাবে বসে কিছু টেস্ট করাতে দিয়েছিল ল্যাব ডক্টরকে। আজ রিপোর্ট আসবে। রিপোর্ট পেয়ে ক্ষণকাল স্থির বসে রইল সে। মনে মনে অসংজ্ঞায়িত কিছু বিড়বিড় করে রিপোর্টে ধীরে ধীরে নজর বুলিয়ে অল্পক্ষণ পর ধপ করে চেয়ারে বসে চোখ পোজে। এরপর তড়িঘড়ি করে সিয়ামকে কল করে বলল শুধু, বিজি না থাকলে লাভে আই। সিয়ামের আসতে ঘণ্টাখানেক লাগবে জানিয়েছে। জিসান নিজের বরাদ্দকৃত কেবিনে চলে এলো। এটা কানেক্টেড ল্যাব। গুরুত্বপূর্ণ কিছু কাজ সেরে নিজের পার্সোনাল ল্যাপটপ ওপেন করলো সে। বোনের সময় কীভাবে কাটছে একবার দেখে নেবে। ফ্ল্যাটে সিসি ক্যামেরা রয়েছে। জিএসিকে সঙ্গ দিতে মেহিকা এসেছিল 2 দিন হবে। আজ সকালে চলেও গেছে। টিভি ছেড়ে সোফায় শুয়ে বসে দেখছে জেসি। ক্ষণে ক্ষণে সোফার হ্যাড ড্রেসে পা তুলে দিচ্ছে। মুখটা অসন্তুষ্টিতে কোচকে সময় সময় এদিক ওদিক কুশনও ছুঁড়ে মারছে। মায়াময় চোখে চেয়ে রইল জিসান। তার চোখে বোন এখনও ছোট্ট বাচ্চাটি। অপরিণত বয়সে মেহরাবের হাতে জোরপূর্বক তুলে দেওয়ার অন্যতম এক কারণ এটাই। এই যে একা একা সময় কাটাতে জেসির কত কষ্ট, বিরক্তি লাগছে। সেই জ্ঞান হবার পর থেকেই তার অনুপস্থিতিতে এমন কাটে জেসির। আর কত বছর কাটানো চায় এমন। এমনি এমনি মেহরাবের হাতে জেসিকে দেওয়া হয়নি, কিন্তু এর পূর্বে তার পুরো জানকারি উদ্ঘাটন করে এই সিদ্ধান্ত নিয়েছে 5 বন্ধু মিলে। যেই 5 বন্ধু পরস্পরের সাথে পরস্পর অতপ্রতভাবে জড়িত। তাদের মধ্যে চিফ আশফিয়ান বর্ণ। জেসিকে আরও কিছুক্ষণ দেখে ফোন বের করলো জিসান। মেহিকাকে টেক্সট পাঠালো, সন্ধ্যায় রেডি থেকো, আমি নিতে আসবো। রিপ্লাই এলো, কোথাও যাচ্ছি আমরা? বেশি দূরে নয়, ঘুরে ফিরে বনুর কাছেই। কলিং বেল বাজতেই জেসি খুশিতে লাফ দিয়ে উঠল। একা একা দিন কাটছিল না। নিশ্চয়ই ভাইয়া অথবা মেহিকা বিবি এসেছে। উচ্ছ্বাসে পিখলকে এসেছে না দেখে জেসি দরজা খোলে। এরপর সামনের মানুষটিকে দেখে মুখের উচ্ছ্বাস মুহূর্তেই কর্পূরের মতো উবে গেল। হতবাক হয়ে অস্ফুট স্বরে বলল, আপনি হঠাৎ কি মনে করে কার কাছে এসেছেন? জেসির স্বর কাঁপে। ঢুক গেলে এদিক ওদিক তাকা। সামনে মেহরাব সরু চোখে তাকে দেখেই যাচ্ছে এক দৃষ্টে। সেই কবে থেকে একসময় নিঃশব্দে এগিয়ে এলো। জেসি খেয়ে হারিয়ে ফেলে। কি করবে বুঝে উঠতে না পেরে পেছাতে শুরু করে। এভাবে এগুচ্ছেন কেন? ভয় পাচ্ছি আমি। বাড়িতে ভাইয়া নেই। সমরমহানের ভাই? মেহরাব মুখ খুলল এবার। জেসি সায় দেয়, কিছুটা তেমনই। আর জবাব দেয়নি মেহরাব। জেসিকেও পেছাতে দিল না। হাত বাড়িয়ে তার বাহু ধরে আটকে দিল এবং পরপরই শক্ত চোয়ালে বলল, দ্বারের দিকে এগোতে এগোতে, চলো, বহুদিন স্বাধীনভাবে বাঁচিয়েছ, দ্যাটস ইনাফ। 2 কদম এগিয়ে হাত মুচড়ামুচড়ি করতে করতে জেসি প্রশ্ন করে, কোথায় যাব আপনার সাথে? মুক্তি দিয়ে সারা জীবনের জন্য চলে এসেছি না? মেহরাব থেমে যায়। সেই সাথে জেসির হাত ও বাঁধন থেকে আলগা হয়ে গেল। 1 কদম পিছিয়ে গেল সে।
মেহরাব ধীরে পিছু ঘুরে আচমকা মুষ্টিবদ্ধ হাতে পাশে থাকা ফুলদানিতে আঘাত করতেই ফ্লোরে ছিটকে পড়ে ঝনঝন করে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ল সেটা। এরপরেও সে থেমে থাকেনি। দু হাতে জেসির বাহু চেপে ধরে মুখোমুখি টেনে এনে বলল হুঙ্কার ছেড়ে, তোমার ভাই বোন আর বন্ধু বান্ধবগুলো নাটক পেয়েছে আমার জীবনকে, আমার প্রাণের চেয়েও প্রিয় বোনকে ব্লাস্ট। রাগ সংবরণ করে মেহরাব থেমে গেল। সে ফুঁসছে। জেসির চোখ টলমলে, থমকানো গলায় জানতে চাইল। ব্লাস্ট? সেই কথা সম্পূর্ণ করেনি মেহরাব। জেসিকে ছুঁড়ে ফেলার মতো ছেড়ে দিয়ে বলে গেল, বিয়ে করতে ইচ্ছে হয়েছে, বিয়ে করেছো, ওকে, মেনে নিয়েছিলাম। তোমাকে কখনো খোটা দিয়েছি, টর্চার করেছি, কষ্টে রেখেছি? চোখ নামিয়ে দুদিকে মাথা ঝাঁকায় জেসি। টুপ করে অশ্রু গড়িয়ে পড়ে। মেহরাব ফের বলল, এরপর তোমার মনে হলো তুমি ভুল করেছো, শুধরে নেওয়া উচিত, তাই মুক্তি দিয়ে চলে এলে। মানে মন চেয়েছিলে বিয়ে করলে, পরে ভুল বুঝতে পেরে চলে এলে। এখানে এক্স্যাক্ট আমার ভূমিকা কোথায়? আনসার মি। সে শক্ত ধমকে জেসি কেঁপে উঠল। মেহরাব থেমে নেই। যেই মুহূর্তে আমার নামে কবুল পড়েছিলে, সেই মুহূর্ত থেকে দুজনের সম্পর্ক বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা বা বিচ্ছেদের জন্য দুজনের সম্মতির প্রয়োজন পড়ে মেবি। নিয়েছিলে আমার সম্মতি? ছেড়ে আসার মতন এত বড় স্পর্ধা দেখানোর আগে জানিয়েছিলে আমায়? জেসি ফুপিয়ে কেঁদে উঠল। হাতের উল্টো পিঠে চোখ মুছে অশ্রুসিক্ত চোখ তুলে যায়। মেহরাব নজর সরিয়ে নিল তড়িৎ। স্টপ ক্রাইং, আই ডোন্ট লাইক দিস হ্যাবিট। ধমকে কথাটি বলার ফাঁকে টি টেবিল থেকে টিস্যু নিয়ে এগিয়ে দিল। জেসি চোখ মুছে নাক টানে। কেটে যায় মুহূর্ত। দুজন চুপচাপ দাঁড়িয়ে রয়। বিয়ে যেহেতু স্বেচ্ছায় করেছো, বিচ্ছেদ আমার চাওয়াতেই হবে। একা একা তো জীবন কাটানো সম্ভব না। তুমি চলে এলেও একসময় কাউকে না কাউকে লাইফ পার্টনার করতেই হবে। এর চেয়ে বরং তোমার সাথেই একটা জীবন পাড়ি দিয়ে দেই। এতক্ষণের গম্ভীর তৎপর ভাবটা কমে গিয়ে তার স্বরে শীতলতা ধরা দিল। জেসি মুখ খুলল। যাকে ভালোবাসেন না, যার জন্য আপনার চোখে কোনো মায়া নেই, ভালো লাগা নেই, তার সাথে এক জীবন কিভাবে পাড়ি দিবেন? খানিক আগের উগ্র মেহরাব এখন শান্ত সৌম্য। ধীর পায়ে কাছে এসে নিঃশব্দে জেসির মাথার পিছে চুলে হাত গুলিয়ে নিকটে এনে অধরে অধর জোড়া ডুবিয়ে দিল আকস্মাৎ। কোনো পূর্ব ইঙ্গিত ছাড়াই জিসান তড়িৎ করে ল্যাপটপ ফোল্ড করে গলা খাকারে দিয়ে কপালে হাত ঘষে ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে হেলান দিয়ে চোখ পুছে নেয়। এরপর দম বন্ধ কর প্রলম্বিত এক চুম্বন শেষে ছাড় দেওয়া হয় জেসিকে। ছাড়া পেয়ে উল্টো ঘুরে মুখে হাত চেপে হা করে শ্বাস ফেলতে লাগে সে। মনে হচ্ছে শ্বাস আটকে আছে, শরীরটা অস্বাভাবিক কাঁপছে। বুকে হাত চেপেও হৃদযন্ত্রের ধরফড় থামাতে ব্যর্থ জেসি। মেহরাবের স্বর ভেসে আসে, এবার কি মনে হচ্ছে? শুনেছি হৃদয়ে কোনো ফিলিংস না থাকলে এভাবে দীর্ঘ সময় কিস করার যায় না। দু হাতে জামা খামচে ধরে লজ্জায় ঠোঁট কামড়ে ধরে জেসি। পিছু ঘুরল না। একটু আগে যে মেহরাব তাকে কাছে টেনে নিল, ছুঁয়ে দিল, সে মেহরাবকে বড্ড অচেনা ঠেকছে। যতটুকু সময় বলেছিল ল্যাবে পৌঁছতে, ততটুকু সময় লাগলো না সিয়ামের। এসেই সোজা জিসানের কেবিনে চলে এলো। হাতের ফাইলটা দেখালো জিসানকে। এরপর বুকে হাত বেঁধে শটান দাঁড়িয়ে থাকে। রিপোর্টে বারবার নজর হাঁটিয়ে সিয়াম ফ্যাল করে জিসানের দিকে চেয়ে বিস্ময় সমেত বলল আচমকা, ইয়েস, রিপোর্ট আমাদের সেটাই তো বলছে। এ আবার কেমন টুইস্ট? আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? তুই শিওর টেস্টের জন্য যা পাঠিয়েছিলাম তা দুজনেরই, নাকি শুধুই বর্ণর? অফকোর্স শিওর। ব্যাপারটা ওকে ইনফর্ম করতে হচ্ছে না এবার? হবে তো অবশ্যই, তবে ফেস টু ফেস। আজ মেহেদি উৎসব। ছোট বড় সকলেই মেহেদি পড়ছে। তোফাকে মাঝে রেখে মেহেদি পরিয়ে দিচ্ছে পার্লারের একজন। নোরা এক হাতে লাগিয়ে এক কোণে বসে খালি হাতে ফোনে গেম খেলছে। পাশে আরও দুটো বাচ্চা মেয়ে। আজকের জন্য তোফার ফোন তার হাতে তুলে দেওয়া হয়েছে। মাহিরের কল এসেছিল একবার। নোরার আবার দয়ার শরীর। গত কয়েকদিন ধরে বরকনের ওপর হওয়া নির্মমতা সইতে না পেরে এবারে তোফাকে লুকিয়ে চড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে। সুখ শাড়ি পরছে, মেহেদি দেয়নি এখনও। ওপর মহল থেকে নিষেধাজ্ঞা এসেছে বাইরের কারো কাছে যেন মেহেদি না পড়ে। রাতে তার বেপরোয়া আশেক নিজের হাতে পরিয়ে দিবে। রুমে তখন বর্ণ ছিল না। সুখ আপাতত মেরুন রঙা একটি শাড়ি গায়ে জড়িয়ে রুম থেকে বেরোলো। দুপা বাড়াতে হয়নি, তার মধ্যেই বর্ণ কোত্থেকে ছুটে এসে পুনরায় রুমে ঢুকিয়ে দরজা আটকে দিল। সুখ চরম বিরক্তি দেখিয়ে মুখ তুলে জানতে চাইল ইশারায়। বর্ণ জবাব দিল না।
চেয়ে রইল অপলক দৃষ্টিতে। সুখের চোখ, ঠোঁটের নড়চড়, মুখশ্রী, শরীরের প্রতিটি অঙ্গ যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। লজ্জা ঘিরে ধরে সুখকে। হাতে হাত ঘষে মুখ নামিয়ে নিতে গেলে বর্ণ পুনরায় থুতনি চেপে ওপরে তুলে দিয়ে কাছাকাছি এসে বলল, নিচে যাবি এভাবে? কিভাবে? বর্ণ চুপ রয়। প্রত্যুত্তরে হাতের আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে পিছমুড়ে আড়াআড়ি করে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে পুনর্বার বলল। এভাবেই যাবি? সুখ লাজুক হেসে ওপর নিচ মাথা দুলাতেই সে বলল, দেন লেটস হ্যাভ এ কিস। হতবাক হয়ে তাকালো সুখ। ছাড় পেতে ছটফটানি শুরু করে দেয় তৎক্ষণাৎ। বর্ণ বলল, শৈল মাছের মতো করছিস কেন? আমি তোর হাজব্যান্ড হই, নট আ স্ট্রেঞ্জার। অধিকার থেকে তো বঞ্চিত রেখেছিস। যা একটু জোর জবরদস্তি আদায় করেছি তাতেও এত ছটফট। সুখ ফ্যাকাশে মুখ করে অসন্তুষ্টিতে মুখলটা করুণ চোখে চেয়ে রইল। কাজিন বানরগুলো খুব চতুর, প্রতিটি সাজ খুব সূক্ষ্ম চোখে পরখ করে, তবুই তার সঙ্গে ছেড়েছে। এখন সাজ এলোমেলো করে তাদের সামনে গেলে বর্ণভাই আদর দিয়েছে। কিভাবে আমাদের একটু বল, আরও এই সেই বলে মজা লুটবে সবাই। এই পাষণ্ড পুরুষকে কিভাবে বোঝাবে সেই সব? বর্ণ ভ্রু নাচিয়ে জানতে চাইল, কিছু বলতে চাস? ঠোঁট নাড়ে সুখ। হ্যাঁ। বর্ণ মুখটা এগিয়ে নিয়ে এলো। সব মনোযোগ সুখের ঠোঁটেতেই আবদ্ধ। সেদিকে চেয়ে নিঃশাক্ত স্বরে বলল, বল, শুনছি। ছেড়ে দিন না। থেমে গিয়ে বর্ণ এক ভ্রু তুলে বলল, এটাই বলার ছিল তোর? হুম। তুই ছাড়তে বললে আমি নীরবে ছেড়ে দেবো, এটা বিশ্বাস করিস? না। সুখ দুদিকে মাথা ঝাঁকায়। বর্ণ ঠোঁট বাঁকিয়ে হেসে শীতল গলায় বলে, এটা আশফিয়ান বর্ণর কাজের প্রতি অন্ধবিশ্বাস নাকি অবিশ্বাস? পরপরই সুখের ঠোঁটের কোণে চুমু এঁকে মুখ সরিয়ে আনে সে। তার হাত ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, ফিরে এসে যেন হাত এমনই ফ্রেশ দেখি। আজ ফুলের হাতে মেহেদির আঁচড় তুলবে স্বয়ং আশফিয়ান বর্ণ। গট ইট সুইট হার্ট? অবশেষে বর্ণর বন্দিনী থেকে ছাড় পেয়ে নিচে নেমে এলো সুখ। বাড়িতে অতিথিদের সরগম। হাঁটার ফাঁকে ফাঁকে অনেকের সাথে টুকটাক কথা হয়ে গেল। খিদে পেয়েছে খুব, পেট চোচু করছে যেন। রুবাইয়াতে রান্নাঘরে ব্যস্ত ছিলেন। খালামণিদের ভিড়িয়ে আম্মুর পাশে গিয়ে অল্পক্ষণ চেয়ে রইল। ভদ্রমহিলা আগে থেকেই প্লেট ভর্তি খাবার তুলে রেখেছিলেন। প্লেট হাতে নিয়ে গিয়েও আশেপাশে পর্যবেক্ষণ করে হাত গুটিয়ে নেয় সুখ। বোঝায়, কাজ করতে অনেকে আসে এখানে, চলো খাইয়ে দেবে আমায়, অনেক দিন তোমার হাতে খাইনি। অথচ কাল রাতেও খেয়েছে। রুবাইয়াত হাসলেন মুগ্ধ হয়ে। খালামণিরা বলা বলি করছে মেয়ের বিয়ে দিয়ে চাপা, এখনও বাচ্চাদের মতো খাইয়ে দিতে হয়। আজব, এব্রাত মিলিকে তো আমি দিই না কখনো। রুবাইয়াত জবাব দেন, সন্তান যতই বড় হোক মায়ের চোখে সে ছোট্টটাই রয়ে যায়। আমার একটা মাত্র মেয়ে, বিয়ে হোক বা একাধিক বাচ্চার মা, তবুও সে আমার কাছে ছোট্ট বাচ্চাই থাকবে। কিছু কটু কথা শোনাতে ইচ্ছে হলেও তারা বলেনি আর কিছুই। সুখকে নিয়ে নিজেদের রুমে চলে এলেন রুবাইয়াত। তামিজ সাহেব তখন ছিলেন না। ভদ্রলোক বিয়ের তোড়জোড়ে ভীষণ ব্যস্ত। বেডে বসে সুখ প্রথমে আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরল। সুখের মুখে লোকমা তুলে দেওয়ার সময় তড়িঘড়ি করে অভ্র প্রবেশ করে। চাচুর ওয়ালেটটা দাও, কাম্মা দ্রুত। অভ্যন্তরীণ দৃশ্যে চোখ আটকাতেই থেমে গিয়ে ব্যস্ততার সুর পাল্টে ব্যঙ্গ করে বলল, শুধু সুখ আপিকেই খাইয়ে দেবে? ও আমরা তো বানের জলে ভেসে এসেছি। আয়, তোকেও খাইয়ে দিই। সুখ হাসি মুখে ইশারায় কাছে ডাকল। ব্যস্ততা ভুলে অভ্র সত্যি হা করে। রুবাইয়াত খুশি মনে তার মুখে লোকমা পুরে দিয়ে কাভার থেকে ওয়ালেট বের করে দিলেন। চলে যাওয়ার আগে আরেক লোকমা নিল অভ্র। পিছু থেকে রুবাইয়াত বললেন, নূরকে পাঠিয়ে দিস অভ্র, বাচ্চাটাও কিছু মুখে তুলেনি সকাল থেকে। আর চোখে চেয়ে পুনরায় নজর সরিয়ে আনে জেসি। বুকের ভেতরটা ঈষৎ ছলকে ওঠে। পাশেই মেহরাব। জেসির লজ্জা লাগছে প্রচুর, কেন কে জানে। আগের লোকটার পাশাপাশি এমনকি গা ঘেঁষে দাঁড়াতেও এমন লজ্জাবোধ করেনি। হয়তো মেহরাবের সম্মতি ব্যতীত তাকে জ্বালাতন করতে পেরে ভালো লাগতো বলে। এখন মানুষটা রাখছে তো না, উল্টো ক্ষণে ক্ষণে ঠোঁট বাঁকিয়ে হেসে তাকে পর্যবেক্ষণ করছে। সময় দেখে নেয় জেসি। বিকেল 3:45 বেজে। ভাইয়া এতক্ষণে কেন যে এসে পৌঁছচ্ছে না। জেসির হঠাৎ মনে ওঠে মেহরাব এই মুহূর্তে তাদের বাড়ির অতিথি। মেহমানদারি উপলক্ষে কিছুই খেতে দেওয়া হয়নি। রয়ে হয়ে জানতে চাইল, কিছু খাবেন? করে নিয়ে আসি কিছু।
মেহরাব চট করে তার দিকে ফিরে ছোট ছোট চোখে তাকিয়ে বলল, বাড়িতে গেস্ট আসলে কিছু খাবেন করে দিই, এমন মতামত নিয়ে কি তাদের আপ্যায়ন করা হয় এদিকে? জেসি থমথম খেয়ে যায়। জোরপূর্বক হাসতে গিয়ে ঠোঁটে চিনচিনে ব্যথা অনুভব করে অস্ফুট স্বরে আহ করে ওঠে।